হ্যালো হ্যালো জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই খুলতে গিয়েই আমার আধা ঘন্টা ফেলে যেতে হয়, হয় খুলে না, হয় ল্যাপটপ নষ্ট হয় এদিকে। যাই হোক, এখন আমরা গত দিনের কথায় আসি। এগুলো আমরা গতদিন পড়ে গেছি ট্রানজিশন কার। আরে ট্রানজিশন কার জবাব দেবে, পড়ে গেছে। হ্যালো, এখন রেসপন্স করো না কেন? বলো না, হ্যাঁ না বললে। আমি তো ট্রানজিশন কার পড়েছি। কাদের পড়ালাম? তোমাদের গত ক্লাসটা নিয়েছিলাম না? স্যার আমাদের আসলে ট্রানজিশন কার্ভের ওই বেসিক জিনিসগুলো পড়ানো হয়েছে, মানে এভাবে ডিটেইলসে পড়ানো হয়নি। ওই ফিগার একে মানে সার্কুলার কার্ভ থেকে ট্রানজিশন থেকে কিভাবে সার্কুলার কার্ভ আসে সেটা বললো না, যতটুকু পড়েছি। তো ট্রানজিশন কার্ভ কেন দিতে হয় এগুলো আমি ব্যাখ্যা করেছি। দিলে কি লাভ, কি উপকার, সেগুলো বলেছি। এই যে 3 ধরনের ট্রানজিশন কার্ভ আমার মনে আছে, এগুলো পড়েছি। এই যে কিভাবে এইটা কম্বাইন কার্ভ একটা, যাকে বলা হয় হরিজন্টাল কার্ভ। এই হরিজন্টাল কার্ভের কোনটা কি অংশ, এগুলো আবার পরীক্ষায় আসে। কোনটা কি দরকার, কেন দিতে হয় সেটা, এগুলোর নাম কি, এগুলো এই চিত্র সহকারে পরীক্ষায় আসে। সবগুলো দেওয়ার এত জরুরি নাই। যেমন কি ইউএস এই দুটো সমান হলো, এই ডেল্টাটা হবে এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল যেটা আছে, যাকে ডিফ্লেকশন অ্যাঙ্গেল বলা হচ্ছে। আর যাকে অবশ্য এটাকে ডিফ্লেকশনের ডিফ্লেক্টেডও বলে। এক্সটার্নাল অ্যাঙ্গেল এইটার সমান হয়, কিন্তু ট্রানজিশন কার্ভ বসানোর ফলে এতটুকু পর্যন্ত এটা কমে যায়, তখন ডেল্টা সি হয়, মানে সার্কুলার কার্ভ। আর এস মানে থিটা, এস মানে স্পাইরাল। এইদিকে একটা তৃতীয়াংশ হবে, এইদিকে তৃতীয়াংশ সমানভাবে হবে। এই দুইটার লেন্থ, এইটাও ট্রানজিশন কার্ভ। এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত ট্রানজিশন কার্ভ। এই ট্রানজিশন কার্ভের লেন্থ বের করাটাই হচ্ছে এখন আমাদের কাজ। সেটা আমরা এখানে বলেছিলাম। 3টা মেথডে, এগুলো আমি বলেছি গত ক্লাসে। 3টা মেথডে ট্রানজিশন কার্ভ লেন্থ ক্যালকুলেশন করতে হবে। 3টার মধ্যে যেটা বড় সেটা বেছে নিতে হয়। তো প্রথমটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন। সেটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, বলো। এগুলো বই থেকে পড়তে বলেছিলাম, এখন পড়াই নাই, বললে তো হবে না। রেট অফ ইন্ট্রোডাকশন অফ সুপার এলিভেশন ইন্ট্রোডাকশন কিভাবে করতে হয়। তারপর আরেকটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। 3 মেথডে, রোলিং আর প্লেন টেরেনের জন্য এই ফর্মুলা, আর মাউন্টেনিয়াস আর স্টিপ টেরেনের জন্য এই ফর্মুলা একই। এখানে 2.7 একটা ফ্যাক্টর দিতে হয় রোলিং এবং প্লেন সারফেসের জন্য। এইগুলো দরকার নেই। এই 3টা বের করার পর যে ভ্যালুটা বড় পাবে, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটার মান বড় হবে, সেই ভ্যালুটা আমরা অ্যাডপ্ট করব। এখন তোমাদের বলা হয়েছিল এই এক্সাম্পল 4.16 করতে। এখানে দেয়া আছে ডিজাইন স্পিড 65 kmph, রেডিয়াস অফ সার্কুলার কার্ভ 220 মিটার, আর রেট অফ ইন্ট্রোডাকশন অফ সুপার এলিভেশন এটা করতে হবে অ্যাবাউট সেন্ট্রাল লাইন। অ্যাবাউট সেন্ট্রাল লাইন হলে অঙ্কটা একটু বড় হয়, আর অ্যাবাউট ইনার এজ বললে তাড়াতাড়ি ছোট হয়ে যায়। যাই হোক, এখানে 1 in 150 ইন্ট্রোডাকশন করছে, আর এখানে এক্সট্রা ওয়াইডেনিং আছে 7.5। সুতরাং এগুলো ধরে তোমাকে
ট্রানজিশন কার্ভের লেন্থ বের করতে হবে। তাহলে প্রথম আমরা যে তিনটা কন্ডিশন বললাম, তিনটা কন্ডিশনের প্রথমটা হচ্ছে লেন্থ অফ ট্রানজিশন কার্ভ অ্যাজ পার অ্যালাউয়াল রেট অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন কে সি ধরা হয়েছে। এই যে রেট অফ চেঞ্জ অফ কিভাবে করলো, সি এর মান আবার কিভাবে পাওয়া যায়, এই ফর্মুলা এম্পিরিক্যাল ফর্মুলাটা মনে রাখতে হবে। 80/75 প্লাস বি, এখানে বিটা kmph, বিটা কিন্তু বড় হাতের হওয়া মানে যেখানে বড় হাতের বি দেখবে ওটা kmph, আর যেখানে ছোট হাতের দেখবে ওখানে ওটা হবে মিটার পার সেকেন্ড। এখন এখানে বড় ফর্মুলা ধরে করতে হবে। এখানে 65 দেওয়া আছে, 65 বসালে 0.57 পাওয়া যাবে। এখানে একটা বলা আছে সি এর ভ্যালু কত হবে। এই যে সি এর ভ্যালু যেটা বলা আছে এটা হবে 0.5 থেকে 0.8। 0.8 এর বড় হলে তুমি এটা নেওয়ার দরকার নেই, বা নিলেও 0.8 দিলেও এইটা ম্যাক্সিমাম নিতে হবে। এই যে এখানে এই ক্যালকুলেশন দেখতে হবে, এই যে 0.57 আসছে, সুতরাং এর লিমিটের ভিতর থাকলে এটার কোনো পরিবর্তন দরকার নেই, 0.57 রাখতে পারবে। অনুরূপভাবে এই যে 0.57 দিয়ে এরা করেছে 47.1 মিটার। তারপর ইন্ট্রোডাকশন অফ সুপার এলিভেশন, এখানে বলে দিয়েছে এটা সেন্ট্রাল লাইন রোটেশন। সেন্ট্রাল লাইন রোটেশন হলে হাফ ইভি হবে। এই যে এখানে আগে ই এর ভ্যালু কত সেটা বের করতে হবে। এখানে মান বসাতে হলে ফর্মুলাতে ই এর ভ্যালু কত সেটা বের করতে হবে। আর ইম্পেরিক্যাল ফর্মুলা দিয়ে বের করে এটা এফ এর ভ্যালু ভেরিফাই করেছে। ইম্পেরিক্যাল ফর্মুলা যেহেতু রোলিং ট্রেন 2.7 এটা রেখে দিয়েছে, সুতরাং 51.9। তাহলে তিনটার মধ্যে 139 পাওয়া গেল, একটা 51.9 পাওয়া গেল, আর এখানে পাওয়া গেল 47.1 মিটার। তাহলে এখন কোনটা ধরবো? হ্যাঁ স্যার হাইয়েস্ট ভ্যালু অফ এলএস এটা ধরতে হবে। হ্যাঁ, কোনটা ধরবো সেটা? স্যার এই যে 51.9। হ্যাঁ 61.9 এটাই ধরতে হবে, 39 হবে না, 51.9। এই যে এখানে লেখাই আছে, এই জন্য হাইয়েস্ট ভ্যালু 52। ওখানে শিফট বের করতে হয়, এল স্কয়ার বাই 24 আর, এটা তোমরা 105 এ পড়েছিলে। এই শিফট 0.51 মিটার, প্রায় 2 ফিটের কাছাকাছি, 2 ফিটের চেয়ে একটু কম। এই শিফট এটা হয়, এই যে এখানে তোমরা ফিগার থেকে দেখলে বুঝতে পারবে, এই যে শিফট হয়ে গেল। এইটাতে বলা হয় শিফট। কত শিফট হলো ওই সার্কুলার কার্ভটা। আসলে সার্কুলার কার্ভটা ছিল এই জায়গা বরাবর, সার্কুলার কার্ভটা উঠে এখানে উঠে আসে, সে কারণে এটাকে শিফট বলা হচ্ছে। তাহলে আমরা অঙ্কটা বুঝলাম, এইভাবে করে এক্সারসাইজের আরো অঙ্ক করব। এখন এই সেটব্যাক ডিসটেন্স আমরা পরে পড়বো, তার আগে ওই সুপার এলিভেশন কি, সেন্ট্রিফুগাল ফোর্স কি, এগুলো একটু দেখি। এগুলো তোমরা জানো, সুপার এলিভেশন, সেন্ট্রিফুগাল ফোর্স, এটা 105 এ তোমাদের ভালো করে পড়ানো হয়েছে, আমি যতটুকু জানি। তারপরে আমাদের ইঞ্জিনিয়ারিং কারণ হিসাবে কি লাগবে সেটা আমাদের পড়াতে হবে।
এখন আমরা হরিজন্টাল কার্ভ করি। এটা একটু আগে দেখালাম, যখন ট্রানজিশন কার্ভ করতে গেলাম তখন ওখানে তোমরা কম্বাইন কার্ভ দেখতে পেরেছ। এই কম্বাইন কার্ভটাকে বলা হয় হরিজন্টাল কার্ভ। হরিজন্টাল কার্ভ খুবই ইম্পর্টেন্ট, শুধু পরীক্ষার জন্য না, প্র্যাকটিক্যালি হরিজন্টাল কার্ভ সঠিক না হলে অ্যাক্সিডেন্ট হইতে পারে, ট্রাফিক জ্যাম হইতে পারে, স্পিড কমে যেতে পারে। এই জন্যে ওই হরিজন্টাল কার্ভের সুপারএলিভেশন সম্পর্কে আগে জানা। এখন তোমরা দেখতে পাচ্ছ যে হরিজন্টাল কার্ভ কোথায় হয়, যখন চেঞ্জ ইন ডিরেকশন। আমি গত ক্লাসে বলেছিলাম একদিকে যাচ্ছে, ওইদিকে কন্টিনিউয়াস যেতে না পারে, অন্যদিকে যখন ডিরেকশন চেঞ্জ করে সাথে সাথে একটা হরিজন্টাল কার্ভ লাগবে। কেন লাগে হরিজন্টাল কার্ভ? কারণ ওই একটা স্টেটের উপর থেকে আরেকটা স্টেট গাড়ি ঘুরতে পারে না, এই জন্য এটাকে কিছু কার্ভের সমন্বয়ে ওই কার্ভটা দিতে হয়। এখানে মেইনলি ট্রানজিশন কার্ভ, সার্কুলার কার্ভ অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে। আর গ্রেড সেপারেশন হলে যাই হোক, গ্রেড সেপারেশনের জন্য এখানে হরিজন্টাল কার্ভ যদি কিভাবে হরিজন্টাল কার্ভ যেহেতু লাগে, তাহলে এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা অ্যাক্ট করে সেটা কিভাবে বের করা যায়। সেন্ট্রিফিউগাল ফোর্স P = মাস ইনটু অ্যাক্সেলারেশন। আমরা জানি যে ফোর্স = মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাসটা যদি m ধরে বা W/g, মাস মানে W/g আর অ্যাক্সেলারেশন মানে হচ্ছে v²/r, সেটা P সমান, অর্থাৎ সেই Pটা হচ্ছে সেই সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে এটা সমান W, এটা W v²/g/r। এখন এখানে কোনটা কি এগুলো তোমাদের লেখা আছে, এটা খান্নার বই থেকে পড়ানো হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? W v²/g/r। এটা কেমনে পেলাম? ma, ফোর্স ma, m হচ্ছে W/g, a হচ্ছে ইয়েতে টুয়াইস v²/r, এটা হচ্ছে v²/r। (9.8g) এর মান এটা ধরতে হয় 9.8 মিটার/সেকেন্ড²। এই যে কার্ভটা তোমাদের আগে দেখালাম, একই কার্ভ। এটা এই জায়গায়ও দরকার বলে এটাকে হরিজন্টাল কার্ভ বলা হয়। এই যে মেইন এলিমেন্টস অফ এ সার্কুলার কার্ভ প্রোভাইডেড উইথ ট্রানজিশন সহকারে এই সবগুলোকে মিলিয়ে বলা হয় হরিজন্টাল কার্ভ। পরীক্ষায় ওইটা আসে বলেছিলাম আগে। একটা হরিজন্টাল কার্ভের কি কি এলিমেন্ট আছে এটা চিত্রে সহকারে ওদের ফাংশন গুলো ব্যাখ্যা করা, এইভাবে আসতে পারে। যাই হোক, এখন এটার অ্যানালাইসিস, সুপারএলিভেশন কাকে বলে তোমরা সবাই জানো। In order to counteract the effect of centrifugal force to reduce the tendency of vehicle to overturn or return or skid, the outer edge of the pavement is raised with respect to inner edge. Inner edge থেকে outer edge এর দিকে উঠানো হয়। এই উঠানোর সাথে উইথের যে একটা রেশিও তাকে বলা হয় সুপারএলিভেশন। এটা অবশ্যই প্রয়োজন, কারণ ওখানে সুপারএলিভেশন না দিলে গাড়ি সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে
উল্টো দিকে আপসাইড ডাউন হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সুতরাং সুপার এলিভেশন ডিজাইন করা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা কাকে বললে সেটা তো বলেছি, এই যে ট্রান্সভার্স স্লোপ থ্রুআউট দ্য লেন্থ অফ দ্য হরিজন্টাল কার্ভ, ট্রান্সভার্স ইনক্লিনেশন টু দ্য পেভমেন্ট সারফেস, ট্রান্সভার্স ইনক্লিনেশন কত হলো সেটা ডিভাইডেড বাই ট্রান্সভার্স সারফেস, horizontal, sorry, super elevation, cant or banking pavement surface। তাহলে এটা সাধারণত ই দ্বারা প্রকাশ করা হয়, সুপার এলিভেশন প্রকাশ করা হয় ই দ্বারা। তাহলে এটা ই কাকে বলে? ই হচ্ছে আউটার এজ যতটুকু উঠানো হলো ডিভাইডেড বাই পেভমেন্ট উইডথ। আমরা সিম্পলি বলতে পারি E equal to tan theta। E equal to tan theta কেন? tan theta হবে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে যে অ্যাঙ্গেলটা হয় সেটাই হলো tan theta। তাহলে সুপার এলিভেশনটা আমার মনে হয় আগেও ক্লিয়ার তোমাদের কাছে, এখন আবার বললাম। এখন এই ফিগারের মাধ্যমে একটু দেখতে পারো, এই যে এটা অ্যানালাইসিস অফ সুপার এলিভেশন, অর্থাৎ ই একটা বড় হাতের ই, একটা ছোট হাতের ই, একটা বড় হাতের ভি আর একটা ছোট হাতের ভি। ছোট হাতের ভি হলে এই অ্যানালাইসিসটা তোমরা নিজেরা বুঝতে পারবে। এই যে একটা হরিজন্টাল কার্ভের সুপার এলিভেশন, এদিকে এইটা হচ্ছে রেজিং, এটা রেজিং, আর সুপার এলিভেশন আর রেজিং বেশ কম আছে। রেজিং মানে টোটাল কত উঠানো হলো সেটা, আর সুপার এলিভেশন মানে রেজিং ডিভাইডেড বাই হরিজন্টাল উইডথ, রেজিং ডিভাইডেড বাই হরিজন্টাল উইডথ। তাহলে এই অ্যানালাইসিস গুলো দেখলে এখান থেকে সুপার এলিভেশনের মানটা বের করতে হবে। এখানে ক্যালকুলেশন গুলো দেওয়া আছে, আমি এগুলা তো মুখে বললে আপনি না বুঝলে আমাকে বলতে পারো, আমি তো এখানে শো করে দিই। এটা কান্নার বই থাকে, কান্নার বইতে পিকচার ক্যালকুলেশন সব আছে, তোমরা এগুলো ক্যালকুলেশন করতে পারবে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? সুপার এলিভেশন সমান কত? এই যে এগুলো ক্যালকুলেশন করে ই হচ্ছে সুপার এলিভেশন, এই যে ই প্লাস এফ ইকুয়াল টু বি স্কয়ার বাই জি আর। ই প্লাস এফ, এফটা কি? এই ক্যালকুলেশন গুলো তোমরা দেখতে পেয়েছো এখানে, যে ই প্লাস এফ ইকুয়াল টু বি স্কয়ার বাই জি আর কেমনে হলো? এই যে পি বাই ডাব্লিউ ইকুয়াল টু বি স্কয়ার বাই জি আর মান বসানোর ফলে ই প্লাস এফ ইকুয়াল টু বি স্কয়ার বাই জি আর কেমনে হলো, ওয়ান কেমনে হলো, এগুলো বর্ণনাগুলো দেওয়া আছে। তাহলে এখন থেকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ই প্লাস এফ ইকুয়াল টু বি স্কয়ার বাই জি আর। এটা আমাদের ভবিষ্যতে লাগবে, এই জন্য বলছি বারবার অঙ্ক করতে লাগবে। আর বি যখন কেএমপিএস এ হয় তখন ই প্লাস এফ ইকুয়াল টু 0.278 এটা দরকার হবে। এখন ই এর উপরে অঙ্ক হরিজন্টাল সুপার এলিভেশন, এগুলো তোমরা নিজেরা ইজিলি বুঝতে পারবে, নাকি অঙ্ক বোঝাতে হবে? হ্যালো,
হ্যালো, জি স্যার, একটা দেখায় দেন স্যার আমাদেরকে। এইগুলো তো এক্সাম্পলের অঙ্ক, এগুলো করানো আছে। আর ফর্মুলাটা আগে বুঝতে হবে ভালো করে। ফর্মুলা ছোট হাতের বি হলে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বড় হাতের বি হলে কিলোমিটার পার আওয়ার। ছোট হাতের হলে মিটার পার সেকেন্ড, আর বড় হাতের হলে মিটার পার আওয়ার, না কিলোমিটার পার আওয়ার, কেএমপিএস। এটা তাহলে এখানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা পেয়েছি এটা, এটা টেন থিটা প্লাস এফ। তাহলে পি বাই ডাব্লিউ সমান আমরা পেয়েছি এটা, এই যে এখানে এই যে বি স্কয়ার বাই জি আর। এই পি বাই ডাব্লিউ সমান বি স্কয়ার বাই জি আর। পিটা কি ছিল? হ্যাঁ, পি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা ইকুয়াল টু হবে বি স্কয়ার বাই জি আর। কেমন বি স্কয়ার বাই জি আর হলো বি স্কয়ার বাই জি আর, এই যে আমরা প্রথম পৃষ্ঠায় দেখালাম, এই যে এখানে ইকুয়াল টু ডাব্লিউ বি স্কয়ার বাই জি আর। এইখান থেকে ক্যালকুলেশন তোমরা এই যে বুঝতে পারবে বলেছি। এখন অঙ্কটা দেখো, একটা হরিজন্টাল সার্কুলার কার্ভ 100 মিটার, ডিজাইন স্পিড হচ্ছে 50 kmph, আর ডিজাইন কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল ফ্রিকশন হচ্ছে 0.15। তোমাদের আগে বলেছিলাম ল্যাটারাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ধরতে হবে 0.15 ম্যাক্সিমাম, এর বেশি ধরা যাবে না। আবার সুপার এলিভেশন ম্যাক্সিমাম ধরতে হবে 7%। এগুলো আমরা পরে আসতেছি, 7 এর বেশি না ধরার কারণ। এইবার ক্যালকুলেট দ্য সুপার এলিভেশন রিকোয়ার্ড ইফ ফুল ল্যাটারাল ফ্রিকশন ইজ, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল ফ্রিকশন assumed to develop। পুরা 0.15 যেটা ধরছে এটা পুরা ডেভেলপ করছে, মানে ফ্রিকশন 0.15 আছে, তাহলে সুপার এলিভেশন কত দরকার? এটা যদি 0.15 থাকে। আর এটা উল্টা, ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ওই যে এফ এর মান কত needed if no super elevation is provided। তারপর ক্যালকুলেট দ্য বিটুমিনাস equilibrium super elevation if the pressure on inner and outer wheels should be equal। তাহলে এখানে বলছে আউটার এবং ইনার হুইলে যখন সমান চাপ থাকে তখন মাত্র শুধু ইলেকট্রিক্যাল, শুধুমাত্র আউটার হুইল এবং ইনার হুইলে শুড বি ইকুয়াল হবে প্রেসার। এই যে এখানে যে আউটার হুইল আর ইনার হুইল, এই দুটা সবসময় সমান থাকবে বলছে। অঙ্কটা দেখো এবার, এই যে আমরা ফর্মুলা জানি ই প্লাস এফ ইকুয়াল টু বি স্কয়ার বাই জি আর। এটা বড় হাত ধরলে বি স্কয়ার বাই 127 আর ধরতে হবে। যাই হোক, এখন 0.15 হচ্ছে ল্যাটারাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, 50 kmph দেয়া আছে, সুতরাং বি সমান এটা পাও মিটার পার সেকেন্ড, আর সমান 100 দেয়া আছে। তাহলে এখানে ই ভ্যালুটা কত? 0.047। তো সুপার এলিভেশন রেট তাহলে কত? 1 in 21.2। If no super elevation is provided, that is E equal to 0 হলে সমস্ত ফ্রিকশনাল ফোর্স নেবে একজনে, এফ এ নেবে, এফ সমান ভি স্কয়ার বাই 127 ওয়াট।
আর তারপরে মান বসাইয়া 0.197 পাওয়া গেল এফ সমান, কিন্তু এফ তো 0.15 এর বেশি দেওয়া যাবে না এফ এর ভ্যালু। তো ফর দ্য প্রেসার অন ইনার এন্ড আউটার হুইল যখন দুটাতে সমান হবে তখন এখানে ইকুইলিব্রিয়াম সুপারপজিশন কাউন্টারঅ্যাক্টিং সেন্টার ফুললি এফ ইকুয়াল টু 0 এখানে। That is equilibrium superposition rate is 1 in 5.1 kilometers এখন প্রেসার যখন ইনার হুইল এবং আউটার হুইলে সেম থাকে তখন এফ ইকুয়াল টু 0 ধরতে হবে, অর্থাৎ কোনো ফ্রিকশন তখন ধরতে পারবে না। তখন মানটা কত হয়? তখন শুধুমাত্র ই প্লাস এফ ছিল আগে ফর্মুলা, এফটা 0 হবে, এই জন্য ই সমান ই স্কয়ার বাই 127 আর এটা বসাইয়া 0.197 পাওয়া গেল। তাহলে ইকুইলিব্রিয়াম সুপারপজিশন রেট ইজ 1 in 5.1, এটাকে যদি 1 in 5.1 করা হয় তখন however this rate of superposition being very high, সুপার এলিভেশন হবে 0.15 এর বেশি হইতে পারবে না, কারণ 15%। তাহলে এই যে এই কথাটা খেয়াল রাখতে হবে, ইনার আর আউটার হুইল যখন ইকুয়াল হয় তখন ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, তখন এফ 0 ধরতে হয়। ওই ফর্মুলা উপরের ফর্মুলা তখন এফ 0 ধরে, এখানে মান যা আসবে সেটাই হচ্ছে সুপার এলিভেশন, কিন্তু সুপার এলিভেশন 7% এর উপর হইতে পারে না। এত কেমনে করবে? However, this rate of superposition being very high cannot be provided, এত বেশি দেওয়া যাবে না। সুতরাং একা সুপার এলিভেশনে কাজ করা যাবে না, দুটো মিলিয়ে কাজ করতে হবে। ই প্লাস এফ ইকুয়াল টু দুটো মিলিয়ে 0.197, এমনি ক্যালকুলেশনে দেখাতে হবে, কিন্তু 0.07 এর বেশি সুপার এলিভেশন হতে পারে না। স্যার আর এফ এর ভ্যালুটা স্যার ম্যাক্সিমাম কত? 0.15 বললাম না, এটা তো প্রথম দিন বলেছিলাম। ল্যাটারাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এটা দরকার হয় হরিজন্টাল কার্ভ, আর লঙ্গিটিউডাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে 0.35। এটা ওই যে এসএসডি ওএসডি বের করার জন্য, আর এটা বের করতে সেন্ট্রিফুগাল ফোর্স ট্রানজিশন কার্ভের সময়ে, অর্থাৎ এটা কার্ভের সময়ে ক্যালকুলেশনের সময়ে তোমার ল্যাটারাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ধরতে হবে, তার মান হচ্ছে ম্যাক্সিমাম 0.15। এখন আমরা তো সুপার এলিভেশন বললাম, ক্যালকুলেশন বললাম, বইতে এরকম অঙ্ক আরো আছে, তোমরা বইয়ের অঙ্ক দেখে নেবে। এখন এই সুপার এলিভেশন, এই যে এখন সুপার এলিভেশন কত ধরনের প্রশ্ন আসতে পারে, তাহলে সুপার এলিভেশন কত ধরনের? একটু আগে আমরা বললাম ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, আর একটা নাম দেখাচ্ছি ম্যাক্সিমাম সুপার এলিভেশন। আরো আছে কিনা? তাহলে ম্যাক্সিমাম যেহেতু আছে, একটা মিনিমামও আছে, মিনিমাম সুপার এলিভেশন একটা। তাহলে সুপার এলিভেশন কত ধরনের বললে? 3 ধরনের। কি কি? মিনিমাম সুপার এলিভেশন, ম্যাক্সিমাম সুপার এলিভেশন, ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন। তাহলে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন কাকে বলে? একটু আগে বললাম, যখন ইনার হুইল এবং আউটার হুইলের প্রেসার সমান হবে তখন ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন বলে। আর ইনার হুইল আউটার হুইল, এটা হরিজন্টাল কার্ভের কথা বলা হচ্ছে। At horizontal curve, the
of the vehicle, outer wheel and inner wheel of the vehicle, the pressure of the outer wheel and inner wheel of the vehicle is same, then it is known as W obtained super elevation is known as equilibrium super elevation. এই জন্য একটু আগে আমরা ওই ক্যালকুলেশন এটা দেখালাম, F equal to 0 ধরে, F 0 ধরতে হবে। যখন আউটার হুইল ইনার হুইল ইকুয়াল হবে প্রেসার, তখন F equal to 0 ধরে E ভ্যালু ধরতে হবে। তখন E ভ্যালু বেশি আসলে এটা কখনোই সম্ভব না, এই জন্য F কে সহ প্রোভাইড করতে হবে। এমনি ক্যালকুলেশনের জন্য আমরা বের করতে পারি, তো এটাকে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন বলা হয়। যাই হোক, এখন এখানে আমরা পেলাম ম্যাক্সিমাম সুপার এলিভেশন আর মিনিমাম সুপার এলিভেশন কি, আর একটা ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন। তো ম্যাক্সিমাম সুপার এলিভেশন বলতে অ্যাকচুয়ালি এটা কোনো ডেফিনিশন নাই। একটা ডেফিনিশন হচ্ছে হরিজন্টাল কার্ভে মিক্স ট্রাফিক থাকে, হাই স্পিড ভেহিকল, স্লো স্পিড ভেহিকল যেহেতু থাকে, যারা হাই স্পিড ভেহিকল তাদের জন্য সুপার এলিভেশন বেশি দিলে তেমন সমস্যা হয় না। যারা 100 kmph চলে তাদের জন্য সুপার এলিভেশন বেশি দিলে সমস্যা হয় না। কিন্তু যারা স্লো মুভিং ভেহিকল, মনে করো ট্রাক, একটা কার দৌড় দিচ্ছে 100 km/h আর একটা ট্রাক দিচ্ছে 20 বা 25 km/h, তাহলে এই গাড়ি আর ওই গাড়ির মধ্যে পার্থক্য কোথায়? স্পিড বেশি, এটা একটা পার্থক্য। আর সুপার এলিভেশন বেশি দিলে ওটা অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু ট্রাকে সুপার এলিভেশন বেশি দিলে সে ইনার সাইডে উল্টে যাবে, ওর সেন্ট্রিফিউগাল ফোর্স এর উপর কাজ করবে না, ইনার সাইডে উল্টে যাবে। কারণ সেন্টার অফ গ্র্যাভিটি, ট্রাক এত লোডেড ট্রাক, ধরো 20-25 টন মাল নিয়েছে, তার নিজের ওজন সহ 30 টন, তাহলে সে ওই হরিজন্টাল কার্ভে স্লো স্পিডে গেলে অত স্পিড বাড়াইতেও পারবে না, কারণ সে লোডেড, তাহলে সে ইনার সাইডে উল্টে যাবে। অনেক সময় তোমরা দেখেছো অনেক ট্রাক ইনার সাইডে উল্টে যায় লোডেড। এই কারণেই তোমার স্লো মুভিং ভেহিকলও যেতে হবে, হাই স্পিড ভেহিকলও যেতে হবে। মানে এই দুইটার কারণে প্র্যাকটিক্যালি দেখা গেছে এর ভ্যালু 7% উপরে দেয়া যায় না। 7% উপরে গেলে স্লো মুভিং ভেহিকলের রিস্ক আসে, আবার হাই স্পিড ভেহিকলেরও এর বেশি, মানে 7% কম হলে তাদেরও রিস্ক আসে, কারণ তখন সেন্ট্রিফিউগাল ফোর্স ওদের উপর কাজ করে। এই জন্যই 7%টাই হচ্ছে ম্যাক্সিমাম সুপার এলিভেশন। এগুলো খান্নার বইতে আছে, ওখান থেকে লিখে আমি এখানে দেখিয়েছি। এই যে এখানে এই কথাটা দেখো, পার্টিকুলারলি নেসেসারি হয় দ্য রোড হ্যাজ টু ক্যাটার ফর মিক্সড ট্রাফিক কনসিস্টিং ফাস্ট এন্ড স্লো ট্রাফিক। দুইটাই যখন থাকে, দুইটাকে সমন্বয় করার জন্য cannot be more than 7%, এই যেখানে। So it may be necessary to limit the maximum super elevation 7%, লাস্টে লেখা আছে। তাহলে ম্যাক্সিমাম সুপার এলিভেশন কাকে বলে সময় অনেক সময় ব্যাখ্যা করে বোঝাতে হবে। তাহলে মিনিমাম সুপার এলিভেশন কাকে বলে? এই যে মিনিমাম সুপার এলিভেশন। মিনিমাম সুপার এলিভেশন হচ্ছে রোডের যে ক্যাম্বার থাকে, হরিজন্টাল কার্ভে ক্যাম্বার বরাবর ইয়েটা উঠাই দেব। ক্যাম্বার যেভাবে স্লোপে থাকে সেই স্লোপে আউটার এজটা উঠে দেবো। সবসময় আউটার এজ উঠাইতে হয়। আউটার এজ উঠানো মানে সুপার এলিভেশন ক্রিয়েট হওয়া। তো এই সুপার এলিভেশন উঠাতে গেলে আউটার এজ করবে। আবার দেখো ইনার এজ করলে আমও যাবে, সাদা যাবে, সব গাড়ি উল্টে যাবে আউটার সাইডে। তো সুতরাং সুপার এলিভেশন দিতে হলে কোথায় দিতে হবে? সবসময় আউটার এজ।
এখন আমরা তিনটা বুঝতে পারলাম। মিনিমাম সুপার এলিভেশন মানে কিছু না, ক্যাম্বার যেটা আছে, ক্যাম্বার তো জানো, ক্যাম্বার যেটা আছে তাকে শুধু স্লোপ হিসাবে আউটার রেস্টে উঠে দেওয়া, এটাই হচ্ছে সুপার এলিভেশন। এখন সুপার এলিভেশন ডিজাইন মানে একটা হরিজন্টাল কার্ভে কত সুপার এলিভেশন দিতে পারবে? 7% এর উপরে কোনোভাবেই দিতে পারবে না, এটা প্রথম কথা। কিন্তু এর কম কত দেবে? এর কম যদি আসে ডিজাইনে, তাহলে কত দেবে? সেইটাই ডিজাইন করে বের করতে হবে। যত কম ভ্যালু হয় সুপার এলিভেশনে, তত কনস্ট্রাকশনের সুবিধা, গাড়ির ইঞ্জিনের সুবিধা। সুপার এলিভেশন বেশি দিলে ওই স্লো মুভিং ভেহিকল ইনার সাইডে উল্টে যাবে, এটা বারবার বলেছি। এখন ডিজাইন করতে গেলে আমরা কোন ফর্মুলাটা জানি? সুপার এলিভেশনে E প্লাস F ইকুয়াল টু বি স্কয়ার বাই, এই ফর্মুলাটা জানি, বি স্কয়ার বাই GR। এই ফর্মুলা থেকে আসতে হবে। স্টেপ 1 হচ্ছে সুপার এলিভেশন যখন 75% ধরবো, 75% ডিজাইন স্পিড আমরা জানি, ডিজাইন স্পিড কিভাবে বের করতে হয়। এই ডিজাইন স্পিড যখন 75% ধরবো আর ফ্রিকশন যখন 0 ধরবো, তখন ই ভ্যালু কত? এই যে এখানে E প্লাস F এর জায়গায় F 0 ধরেছে, আর B যেটা ছিল তাহলে 75 করছে। এই মানটা তখন পাওয়া গেল 0.75 বি স্কয়ার বাই 127 আর। তাহলে ই সমান কত? ই সমান বি স্কয়ার বাই 225 আর। এটা যখন কোনো ফ্রিকশন ধরা হয় না। কিন্তু ই ভ্যালু যদি, এই যে এখানে ক্যালকুলেশন করলাম, ই ভ্যালু যদি 7% এর লেস হয়, তাহলে যত হবে সেটাই হচ্ছে, মানে ই বের করে দেখা গেল 0.06, তাহলে যেটা বের হয়েছে সেটাই আমাদের রাস্তায় প্রোভাইড করবে। যদি 7 এর উপরে হয়, তখন এবার ক্যালকুলেশন করতে হবে। 7 এর উপরে হলে তখন একটু ক্যালকুলেশন করতে হবে। তখন ই কেও 0.07 ধরতে হয়, এফ কেও 0.15 ধরে, এই যে 0.07 ধরে কত হয় সেটা বের করতে হবে। যদি এফ এর মান এই যে ম্যাক্সিমাম 0.15 এর ছোট হয়, তাহলে ওকে। আর যদি এফ এর মানটা 0.15 এর বেশি হয়, তাহলে আবার এই যে ফোর্থ স্টেপে যেতে হবে। বেশি হলে, কম হলে কি ই সমান 0.07 is enough, অর্থাৎ 7%। এই যে স্টেপ 4 এ কখন যাব? স্টেপ 4 এ কখন যাব? এফ এর মান 0.15 এর বেশি হলে স্টেপ 4। তাহলে স্টেপ 4 এ কি আছে? স্টেপ 4 এ ওই যা ইয়ে ছিল সেটা বসাই। এই যে স্টেপ 4 এ allowable speed at the car is calculated by considering design coefficient with the friction or maximum supervision. Design lateral coefficient আছে 0.15 আর maximum supervision 0.05, তখন 0.22 হয়। এটা সমান বি স্কয়ার বাই GR। এটা মান বসালে সেফ allowable speed সমান 156। এই রোডে তখন 156 সলভ করতে পারবো। যাই হোক, এখানে যদি
এই যে বি অ্যালাউবল যদি এরকম ফর্মুলা জি আর দিয়ে এই ফর্মুলা বের করতে হয়, যে এখান থেকে যখন এই ভ্যালুটা ডিজাইন স্পিডের বেশি হয় বি এ, তাহলে ই 0.07 দিলে চলবে। এই যে ডিজাইন স্পিড হায়ার যদি হয় এই ভ্যালুটা, তাহলে ই এটা দিলে চলবে। আর যদি লেস হয়, এই যে এটা যদি ডিজাইন স্পিডের লেস হয়, তখন ই এত দিতে হবে, কিন্তু যেটা লেস হয়েছে সেই স্পিডকে রেস্ট্রিক্টেড করতে হবে। এই যে রেস্ট্রিক্টেড করে অ্যালাউবল স্পিড ইজ লিমিটেড, ওই যে লিমিটেড করতে হবে ওই জায়গায়, অর্থাৎ এত এর বেশি চালাতে পারবে না। এটা ডিজাইন সুপারভিশন ডিজাইন পরীক্ষায় প্রায় সময় আসে, এগুলো সব ইম্পর্টেন্ট টপিক পড়ানো হচ্ছে। যদিও আমি মনে করছি তোমাদের ভালোভাবে আমি বুঝাইতে পারি নাই, এটা সামনাসামনি বোঝানো আর এতে বোঝানো, আমি লেখা সব দেখাচ্ছি, এটা খান্নার বই থেকে, তোমরা স্টাডি করো, পড়ো। বলো, কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, আরে হ্যালো স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এই ডিজাইনটা বুঝতে পেরেছো? স্টেপ 4টা বলেছে, স্টেপ একটা একটা ফলো করে আসতে হয়। ই এর ভ্যালু কত হবে, অর্থাৎ একটা হরিজন্টাল কার্ভে ই এর ভ্যালু কত দেব, কিন্তু ম্যাক্সিমাম 7% এর উপরে দেওয়া যাবে না। যখন ম্যাক্সিমাম দিতে পারবো না, স্পিড ডিজাইন স্পিডের সাথে যদি কম হয়, তখন ওইটা লিমিটেড করতে হবে। লিমিটেড কিভাবে করবে? এর সামনে হরিজন্টাল কার্ভের সামনে একটা সাইন পোস্ট দিতে হবে যে এত এর বেশি চালানো যাবে না এই কার্ভে, না হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, উল্টে যাবে গাড়ি। এটাকে বলা হয় লিমিটেড করা। লিমিটেড করতে গেলে একটা সাইন পোস্ট দিতে হবে। সাইন পোস্ট বুঝতে পারছো? সাইনবোর্ড আর কি। সাইনবোর্ড দিতে হবে যে গতিসীমা এত, সর্বোচ্চ গতিসীমা এত, ডিজাইন স্পিডের কম হলে, বেশি হলে দিতে হবে না। এই যে অ্যালাউবল স্পিড যেটা বলছে, সেই অ্যালাউবল স্পিড যেটা বলছে সেটা। যাই হোক, এখন এটার উপরে একটা অঙ্ক, এগুলো অঙ্ক দেয়া আছে, তোমরা পড়ো। এখন আমি কিভাবে বুঝাবো আর, এই যে অঙ্ক আরো একটা আছে, এখানে লিমিটেড করছে স্পিড, আগেরটা শুধু ডিজাইন করছে। এই যে এটা আছে রোটেশন, এই যে রেজিং অফ আউটার এজ উইথ রেসপেক্ট টু সেন্টার ই, তখন বি ই বাই 2 দিয়ে ভাগ করতে হয়। আর যদি ইনার এজ দিয়ে রোটেশন হয়, তখন শুধু বিই হয়, অর্ধেক হবে না। সেন্টার দিয়ে করলে অর্ধেক হবে, আর ইনার এজ থেকে দিলে ফুল হবে, সোজা কথা। এগুলো খেয়াল করতে হবে। আর এটা স্পিড লিমিট করা না, এটাতে হচ্ছে ডিজাইন দিয়ে সুপার এলিভেশন, এটা সিম্পল, ফর্মুলা গুলো বসায়। আর এখানে আছে স্পিড লিমিট করা। এখানে ল্যাটারাল কোএফিসিয়েন্ট, ট্রান্সভার্স কোএফিসিয়েন্ট, ল্যাটারাল কোএফিসিয়েন্ট একই কথা। হরিজন্টাল কার্ভে সবসময় 0.15 এর বেশি ধরা যাবে না। এটা ধরে এই যে এখানে লিমিট করছে, যখন এটা ধরে ভি এ অ্যালাউবল স্পিড বের করলো, তখন দেখা গেল 74.75, কিন্তু আমার ডিজাইন স্পিড কত আছে? এখানে ডিজাইন স্পিড দিয়েছে 80 kmph। তাহলে ডিজাইন স্পিডের ছোট হলে ওখানে কি করতে হবে? একটা সাইন পোস্ট দিতে হবে। এই জন্যই বলছে hence the speed may be restricted to
লেস দেন 74, এটা 75ও লেখা যাবে না, 70, অর্থাৎ এই কার্ভে 70 সর্বোচ্চ গতিসীমা 70 উঠে যেতে হবে। যাই হোক, এটা গেল ডিজাইন স্পিডের অঙ্কগুলো। এবার হচ্ছে অ্যাটেইনমেন্ট অফ সুপার এলিভেশন। এগুলা কিভাবে বুঝাবো, এগুলা একে না বুঝাইলে তো বোঝানো মুশকিল। এটা তোমরা নিজেরা পড়ে নেবে, আমি আর পড়াইতে পারলাম না। এই যে কিভাবে করে রোটেশন, এই যে এটা খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা নিয়েছে এলআর কারিয়ালি থেকে। তোমাদের সিলেবাস আরো অনেক বাকি আছে, সেগুলো এখন আস্তে আস্তে পড়াইতে হবে। এটা হচ্ছে সেন্ট্রাল লাইন রোটেশন। এই যে এখানে বলছে রোটেশন রিভলভিং অ্যাবাউট দ্য সেন্ট্রাল লাইন। তখন অ্যাটেইনিং সুপার এলিভেশন কিভাবে হবে, কিভাবে সুপার এলিভেশন বসানো যাবে। এটা ক্রাউন। ক্রাউন কাকে বলে? একটা এর যখন নেব, অর্থাৎ একটা সেকশন যখন নেব, ক্যাম্বারের একটা রোডের টপ যেটা, সেটাকে বলা হয় ক্রাউন। এই যে ক্রাউন এটা, আর ইনার এজ আউটার এজ এটা। যদি এলিভেশন নেই, এটা দেখাচ্ছে এলিভেশন, তাহলে দুই এজ নিচে থাকে না, আর মাঝখানে সেন্টারে উঁচু থাকে। এই জন্য এর এলিভেশন উঁচু, এর এলিভেশন নিচু। এই যে আউটার এজ এন্ড ইনার এজ এখানে। কিন্তু এইখানে যখন আসলাম, আমি সেন্ট্রাল লাইন রোটেশন দিচ্ছি, অর্থাৎ আউটার এজ কি হবে, উপর দিকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। এখানে বসাবো না, এটাকে আস্তে আস্তে উপরে উঠাতে হয়। সুপার এলিভেশন কিভাবে বসাবো, এটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠাবো, কিন্তু ইনার এজ সমান থাকবে। এই জায়গায় এসে আউটার এজকে আরো উঠাবো, আর এটাকে নিচে নামাবো এই জায়গাতে। এতটুকু পর্যন্ত এটা হচ্ছে কি, এই যে স্লোপ হয়, এই স্লোপটা হচ্ছে মিনিমাম সুপার এলিভেশন। তোমাদের বলেছিলাম ক্যাম্বার যা আছে সেটা যখন দিতে হয় তখন এটা মিনিমাম সুপার এলিভেশন। মিনিমাম সুপার এলিভেশনের চাইতে যদি বেশি মান দরকার হয়, তখন সেন্ট্রাল লাইন রোটেশনে এই দিকে যে স্লোপে যাচ্ছে এটা যেতে থাকবে, এই দিকেও একই স্লোপে নিচে নামতে থাকবে। আর এই জায়গায় এসে এতটুকু পর্যন্ত, এই যে এখানে সেন্টার থেকে এটা ট্রানজিশন কার্ভ দিতে হয়। এই ম্যাক্সিমাম যখন আসলো, তখন সার্কুলার কার্ভ শুরু হবে। ওই যে কম্বাইন কার্ভকে যেটা দেয়া বলা হচ্ছে, এটিআই, এই সার্কুলার কার্ভ শুরু হবে। সার্কুলার কার্ভ শুরু হলে এখন এখানে ফুল যা আছে, ইনার এজ আউটার এজ সেম থাকবে, দুটার ডিস্টেন্স সেম হবে। এবার বুঝতে পেরেছ, এটা অ্যাটেইনমেন্ট অফ সুপার এলিভেশন, অ্যাটেইনিং সুপার এলিভেশন অথবা প্রোভাইডিং অফ সুপার এলিভেশন। এই জিনিসটা জানতে হবে। এটা হচ্ছে এর বই থেকে নেয়া, এলআর কারিয়ালি। আগের পিকচার গুলো হচ্ছে খান্নার বইয়ের। এই যে রোটেশন করলে কিরকম হবে, কিন্তু একটা ফিগারের মাধ্যমে এটা সেন্ট্রাল লাইন রোটেশনে নেওয়া হয়েছে। আর একটা একই ফিগার না, একইভাবে রিভলভিং অ্যাবাউট ইনার এজ যদি বলে, তাহলে কিভাবে হবে? এই ইনার এজটা সোজা এইদিকে চলে যাবে, সোজা ইনার এজ কে কোনো নাড়ানো যাবে না, এটাই সোজা এইদিকে চলে যাবে। এটা যতটুকু যাবে যাক, এটা সব সময় সেম থাকবে। আর সুপার এলিভেশন এখানে বেড়ে যাবে। এইখানেও একই জিনিসটা দেখানো হচ্ছে, এগুলো কেটে কেটে দেখানো হচ্ছে কোন জায়গায় কত। এটাও অ্যাটেইনিং ইনার এজ বরাবর, অ্যাবাউট ইনার এজ, আর একটা হচ্ছে আউটার এজ, সেন্ট্রাল লাইন। এটা রোটেশন অ্যাবাউট দ্য সেন্টার, আর একটা হয় ইনার এজ বরাবর। এখানে এটা শেষ।
আমরা সুপার এলিভেশন এখানে শেষ করলাম, ট্রানজিশন কার্ভ শেষ করলাম। এরপরে আরো কিছু আছে, এবার ওএসডি এসএসডি নিয়ে কার্ভে কত লেন্থ হবে, লম্বা ভাবে কোফিসিয়েন্ট আমরা তো দেখেছি, লঙ্গিটিউডিনাল কার্ভে কত আসবে। এখন কয়টা বাজে? আমরা তো শুরু করলাম 1 ঘন্টা হয়নি মনে হয়, 1 ঘন্টা হয় নাই স্যার। 1 ঘন্টা হয়েছে স্যার, অলমোস্ট শুরু করেছি। আমি শুরু করার কথা বলছি, আমি শুরু করেছি 23 মিনিটে। তোমাদের সিলেবাস অনেক বাকি, তোমাদের পরীক্ষার কথা কিছু বলেছে স্যার? আমাদের তো স্যার এই 23 তারিখের পর থেকে তো সম্ভবত ল্যাব হওয়ার কথা। তাহলে স্যার ক্লাসগুলো আমরা স্যার করব কখন স্যার? মানে আমাদের যেসব ক্লাসগুলো বাকি। ল্যাব হবে? ল্যাব কিভাবে হবে? অনলাইনে ল্যাব হবে স্যার? এরকমই শুনছিলাম আর কি, এরকম কোনো নোটিশ আসে নাই, বাট শুনছিলাম যে 23 তারিখ আমাদের লাস্ট ক্লাস আর কি। লাস্ট ক্লাসের শেষ নেই, এগুলো অনলাইনে ও পড়াইতেই থাকতে হবে। তাহলে তো 23 তারিখে হলো তোমার সিলেবাস আরো অনেক বাকি। তাহলে অনেক বাকি, অনেক সারি সিলেবাস শেষ করে ফেলছে এই তাড়াতাড়ি এর জন্য স্যার। হ্যাঁ, তার জন্য অনেকে এইভাবে শেষ করে দিয়েছে। এই যে আমি এখানে দৌড়াদৌড়ি করে বলছি। তো ঠিক আছে, তাহলে আমরা আগে ওই ট্রানজিশন কার্ভের ওখানে যাই। আবার ট্রানজিশন কার্ভ পড়াইয়া আমি ইয়েতে সুপার এলিভেশন আসলাম। সুপার এলিভেশন থেকেই সবসময় একটা কোয়েশ্চেন হয়, ট্রানজিশন কার্ভ সুপার এলিভেশন মিলাইয়া। যাই হোক, এগুলো সব ইম্পর্টেন্ট, শুধু পরীক্ষার জন্য না, বাস্তবে এগুলো খুব ইম্পর্টেন্ট। এই 3 মাস আগে আমি সিডিএ নাম শুনেছ? সিডিএ নাম শুনেছ কখনো? শুনে নাই? তোমার বাড়ি কোথায়? তুমি যে কথা বলো, হ্যাঁ বলো না। তুমি স্যার আমার বাসা ঢাকা স্যার। ঢাকা? ওখানে ঢাকায় রাজুক নাম শুনেছ? জি স্যার। রাজধানীতে রাজুক বলে, চিটাগাংয়ে বলে সিডিএ, খুলনায় বলে কেডিএ, তাহলে রাজশাহীতে কি বলবে? আরডিএ। এগুলো হচ্ছে রাজুক। যেমন বিল্ডিং রোড নিয়ে তারাই পারমিশন দেয়, তারাই করে। এখানে সিডিএ হচ্ছে চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি। চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি যেটা, তারা এই যে 3 মাস আগে আমাকে একটা কাজ দিয়েছিল, আমাকে মানে ডিপার্টমেন্টকে। ওখানে এই যে সুপার এলিভেশন কিভাবে দেব, হরিজন্টাল কার্ভ কিভাবে দেব, সার্কুলার কার্ভ কিভাবে দেব, ওই কাজটা তারা ওইটা একটু ভুলভাল করেছিল। ওইটা আমাকে বলতে ডিপার্টমেন্টকে দিয়েছিল। তো এখানে তো আমাকে ছাড়া আর কাউকে ইয়ে করে নাই, তো ওইটা আমি করে আসছি। তাহলে প্র্যাকটিক্যালি কিভাবে করবে সেটা জানতে হবে। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো রোডের জন্য এটা ইম্পর্টেন্ট। রোডে গাড়ি উল্টে যাবে কার্ভে, ডিজাইন সঠিক না হলে কার্ভে গাড়ি উল্টে যাবে। যাই হোক, এগুলো আমি ভালো করে, আমি নিজেও বলছি কি আমি ভালো করে পড়াইতে পারি নাই। ইউ শুড গো থ্রু ইউর বুক, খান্নাস বুক মেইনলি। এখন নেক্সট আমরা আরেকটু পড়াই দিই তাহলে। এই যে ট্রানজিশন কার্ভ শুরু করেছিলাম, সেটা আমরা বললাম যে ট্রানজিশন কার্ভ কিভাবে দিতে হয়, সুপার এলিভেশন কিভাবে দিতে হয়, সেই জিনিসগুলো এইখানে আমি লাস্ট লাইনে লিখেছি। Incidentally, transition portion is also used for gradual application of super elevation and the curve widening and improvement of general appearance. এই ট্রানজিশন কার্ভে সুপার এলিভেশন, ওয়াইডেনিং, এই 3টে মিলিয়েই করতে হয়। এগুলো একসাথে সিনক্রোনাইজ করে কিভাবে করতে হবে, ইউ হ্যাভ টু নো।
যাই হোক, ট্রানজিশন কার্ভ আমরা পড়েছি, এগুলো আমরা পড়লাম, ক্যালকুলেশন ভালো করে পড়াতে পারি নাই, তোমরা নিজেরা পড়ে এই যে এরকম অঙ্ক করতে হবে। এইবার সেটব্যাক ডিসটেন্স, এই সেটব্যাক ডিসটেন্স তোমরা এল আর কারিয়ালি বই থেকে পড়বে, খান্নার বইতে একটু জটিল জটিল না, ক্যালকুলেশন ওই যে ট্রিগোনোমেট্রিক্যাল নলেজ লাগবে ভালো। এই যে এই দুটো ফিগার থেকে আসতে হবে, একটা এ একটা বি, এই ফিগার গুলো উঠিয়েছি, কিন্তু এই যে একটা এস, এস মানে সাইড ডিস্টেন্স is less than the length of the curve L, figure A, আর S মানে side distance is greater than the length of the curve L, length of the curve কে ধরা হয়েছে L, আর S কে বলা হচ্ছে side distance। যখন side distance greater than হয় তখন OSD, যখন less than হয় তখন SSD ধরা হয়। এটাকে সেটব্যাক ডিসটেন্স বলা হয় কেন? একটা রোডে একটা কার্ভের যখন ঘুরতে যায়, ভিতরের দিকে কোনো কনস্ট্রাকশন থাকলে, ধরো কেউ বিল্ডিং করে, কেউ গাছ জোফর থাকে, তাহলে পুরো লেন্থটা যদি সাইড ডিস্টেন্স যদি ঠিক না থাকে, সাইড ডিস্টেন্স মানে দৃশ্যমান দূরত্ব ঠিক না থাকলে অপোজিট থেকে যে গাড়ি আসে তার সাথে যে কোনো সময় কলিশন হতে পারে। এই জন্য সেটব্যাক ডিসটেন্স বলা হয়, এটা ডিসটেন্স ফ্রম সেন্ট্রাল লাইন টু দা অবস্ট্রাকশন। ওই যে বিল্ডিং থাকলে কোনো কিছু থাকলে এটাকে অবস্ট্রাকশন বলা হয়, যদি থাকে সেই ল্যাটারাল ক্লিয়ারেন্সটাকে বলা হচ্ছে সেটব্যাক ডিসটেন্স। এটা আমি একে দেখাতে না পারলে বুঝাতে পারছি না। এই যে এখানে মনে করো এটা হচ্ছে একটা হরিজন্টাল কার্ভ, আর এটা হচ্ছে রোডের সেন্ট্রাল লাইন। এই যে এখানে যা দেখতে পাচ্ছি, এই সেন্ট্রাল লাইন থেকে এই অবস্ট্রাকশন ইনার সাইডে থাকবে সবসময়, আউটার সাইডে সমস্যা নেই, ইনার সাইডে এই যে এখানে একটা বিল্ডিং এর কোণা আছে, তখন এই এমটাই হচ্ছে সেটব্যাক ডিসটেন্স এখানে। কিন্তু তোমাকে হিসাব করতে হবে যে এই ইনার লেনের সেন্টার বরাবর, ইনার লাইনের সেন্টার, রোডের সেন্টার না, হিসাব করতে হবে ইনার লাইনের সেন্টার বরাবর। কিন্তু ডিস্টেন্স ধরতে ইনার লাইন থেকে রোডের সেন্টার থেকে অবস্ট্রাকশন পর্যন্ত, এটা এম, এই এমটা বের করতে হবে। এখানে প্রথম এমটা বের করতে গেলে এস লেস দেন এল, এসটা লেস দেন এল, অর্থাৎ কার্ভের লেন্থের থেকে এসটা ছোট, আর এটা হচ্ছে এই এস যেটা, এটা কার্ভের লেন্থের থেকে এস বড়, এই কার্ভের লেন্থ হচ্ছে এটা, এই যে এখান থেকে এতটুকু, আর সাইড ডিস্টেন্স হচ্ছে এস, এখান থেকে এত, তাহলে বড় কত? এই পুরো এস আর এটা এল, তাহলে এই যে এস মাইনাস এল ডিভাইড বাই 2, এই অংশটুকু 2 কেন ডিভাইড বাই, কারণ দুই দিকে দুইটা অংশ, আর এটা হচ্ছে এল যা তার চেয়ে এস ছোট, এলটা বড় এস ছোট। এই দুইটা ফিগার অ্যানালাইসিস করে যে আলফা বাই 2 করছে দুইটা অর্ধেক, এই যে এখানে যদি সেন্ট্রাল লাইন করে, এখানে যদি সেন্টার ধরে, তাহলে এই যে এখানে আলফা বাই 2, এটা ওই যে কার্ভ, যেহেতু এস এর সাথে হবে না, কার্ভের সাথে, এস যখন বড় তাহলে এটা লেন্থ বড় হয়ে গেছে, আর এস এখানে ছোট, এই জন্য কার্ভের লেন্থ আলফা বাই 2। এই দুইটা অ্যানালাইসিস করে দেয়া আছে খান্নার বইতে, তোমরা ভালো পাবে এল আর কারিয়ালির বইতে, এল আর কারিয়ালির বইতে সহজভাবে দেয়া আছে, এল আর কারিয়ালি থেকে পড়বে। এই যে একটা এস লেস দেন এল, এটা 2 লাইন রোড কিন্তু সিঙ্গেল লাইন না, এই যে আমি ফিগার রেখেছি সবসময় 2 লাইন রোড, এইদিকে একটা লাইন
আর এখান থেকে এখানে আরেকটা লাইন, এখানেও তাই। 2 লাইন রোডের জন্য আমরা ক্যালকুলেশনটা করেছি। তাহলে এই 2 লাইন রোডের জন্য এই আলফা বাই এত কত হবে, এত ডিগ্রি, এটা বের করতে হয়। আলফা বাই 2টা কত, তাহলে এখানে এই যে এম সমান যেটা পাওয়া গেছে এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। আবার এস গ্রেটার দেন হলে তখন এম সমান কত, এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। এখানে এই ফর্মুলা গুলো জটিল, প্রমাণ করা জটিল, প্রমাণ করে দেয় নাই, ফর্মুলা দিয়ে দিয়েছে। তাহলে তুমি প্রমাণটা পাবে এলআর কার্ডিয়ালের বইতে, ওটা সহজভাবে দেওয়া আছে। আর এটা যদি হোয়াইট বোর্ড থাকতো আমি নিজে সহজভাবে করে দিতাম। এখন তোমরা নিজেরা পড়ে নেবে। এটাকে সেটব্যাক ডিসটেন্স বলা হয়। সেটব্যাক ডিসটেন্স হচ্ছে ইনার সাইডে অবস্ট্রাকশন থেকে রোডের সেন্ট্রাল লাইন পর্যন্ত যে দূরত্ব, তাকে সেটব্যাক ডিসটেন্স বলা হয়। এটা খেয়াল রাখতে হবে। তাহলে সেটব্যাক ডিসটেন্স কাকে বলে? অবস্ট্রাকশন, ইনার সাইডে যে অবস্ট্রাকশন আছে ওখান থেকে রোডের সেন্ট্রাল লাইন পর্যন্ত যে দূরত্ব, তাকে সেটব্যাক ডিসটেন্স বলা হয়। এটা দুই ক্ষেত্রে হইতে পারে, এস লেস দেন এল আর এস গ্রেটার দেন এল। এস যখন গ্রেটার দেন এল হয় তখন ওএসডি কনসিডার করা হয়, এস যখন লেস দেন এল ধরা হয় তখন এসএসডি কনসিডার করা হয়। এস মানে এখানে হচ্ছে সাইড ডিসটেন্স, এল মানে হচ্ছে কি কার্ভ লেন্থ। সেই দুইটা চিন্তা করে এগুলো তোমাদের দেখতে হবে, পড়তে হবে, মাঝে মধ্যে পরীক্ষায় আসে। এবার ওয়াইডেনিং এট হরিজন্টাল কার্ভ। ওয়াইডেনিং মানে প্রশস্ত করা। যা আছে রোড, 2 লাইন রোড মনে করো, ওটা ঠিক আছে, কিন্তু তারপরে ওয়াইডেনিং করতে হয়। তো কেন করতে হয়? এই যে এখানে কতগুলো কারণ দেয়া আছে। ওয়াইডেনিং কাকে বলে, কোথায় দেয়া হয়? প্রথম কথা, ওয়াইডেনিং মানে নর্মাল রোড যা লেন আছে তার চেয়ে হরিজন্টাল কার্ভে যদি প্রশস্ত করে দেয়া হয় তাকে বলা হয় ওয়াইডেনিং। তো হরিজন্টাল কার্ভে কেন দিতে হয় সেই কথাগুলো এখানে পয়েন্ট বেসিস দেয়া আছে। এই যে এতে কতগুলো পয়েন্ট দেয়া আছে দেখো। অটোমোবাইলের ক্ষেত্রে, অটোমোবাইল রিজিড হুইল বেস। অটোমোবাইল মানে কি? ভেহিকল যেগুলো মেশিন দ্বারা চালিত গাড়ি, ওগুলোতে অফ ট্র্যাকিং হয়ে যায়। অফ ট্র্যাকিং এর জন্য ফ্রন্ট হুইল যেদিকে যায়, রিয়ার হুইল সেদিকে যায় না, এই জন্য একটু বেশি জায়গা দরকার হয়। এই যে নর্মালি the rear wheel follow the inner path on the curve as compared with the those of corresponding front wheel. Front wheel থেকে এটা ফলো করতে পারে না। This means if inner front wheel takes a path on the inner edge of a pavement at a horizontal curve, inner rear wheel will be off মানে এর থেকে একটু দূরে চলে যায়, একটা ইনার শোল্ডারের দিকে চলে যায়। সেই ফিগারটা এখানে দেখতে পাবে তোমরা। এটাকে বলা হয় অফ ট্র্যাকিং। এই যে এখানে একটা ছবি দেখানো হচ্ছে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট হুইল, এদিকে যাচ্ছে, অ্যারো দিচ্ছে। এই ফ্রন্ট হুইলের একটা ইনার আছে, আউটার আছে। আবার রিয়ার হুইলের একটা আউটার আছে, একটা ইনার আছে। এইটা ইনার যেদিকে যায়, ব্যাক রিয়ার হুইলের সেই পথ ফলো করতে পারে না। আর যদিও এটা উপরের দিকে যায়, এটা যেটার দিকে যায় এটা তার চেয়ে এদিকে যায়। অর্থাৎ আউটার সাইডেও কিছু অতিরিক্ত জায়গা দরকার, ইনার সাইডেও কিছু অতিরিক্ত জায়গা দরকার। এই কারণেই এটা দিতে হয়। তাহলে এতে বলছে কি অফ ট্র্যাকিং। অফ ট্র্যাকিং মানে সোজা কথায় at curve rear wheel cannot follow the front wheel. It deviates outer and inner side. That's why it needs more extra widening. এবার 2 নম্বর কারণ হচ্ছে যে গাড়িগুলো হায়ার স্পিডে থাকে, কিছু কার এরা সবসময় আউটার এজের দিকে থাকতে চায়। আউটার এজের দিকে থাকতে গিয়ে
অনেক সময় গাড়ি উল্টে যায়। এই জন্য তাদেরকে যদি উল্টে যায় না, খাদে পড়ে যেতে পারে, তাদেরকে একটু বেশি এক্সট্রা ওয়াইডেনিং দিলে তারা ওই পথ দিয়ে চলতে পারে। আরেকটা কারণ হচ্ছে ট্রেলার গাড়িগুলো, যেগুলো লম্বা গাড়ি, তাদের হুইল যে শোল্ডার থেকে আর দূরে চলে যেতে চায়, তাইলে এই জন্য তাদের জেনে যেতে হয়। আরেকটা হচ্ছে গ্রেটার ভিজিবিলিটির জন্য। গ্রেটার ভিজিবিলিটি মানে ড্রাইভাররা সবসময় আউটার দিকে ভালো দেখতে পারে বলে গাড়িটাকে আউটার দিকে নিয়ে যেতে চায়, আর যারা ইনার সাইডে থাকে তারা ইনার সাইডে থাকতে চায়, আউটার দিকে যারা থাকে আউটার দিকে থাকতে চায়, এই জন্যেই আর একটু বেশি লাগে। যাই হোক, এখন ওভারটেক করার সময়ে বা ক্রস করার সময়ে এক গাড়ি থেকে আরেক গাড়ি সাইকোলজিক্যাল ইফেক্টের জন্য তারা দূরে চলে যায়। এই জন্যই দরকার। তো 5টা কারণ আমি এ বি সি ডি এ বলছি, সংক্ষেপে বললেই হবে। একটা হচ্ছে অফ ট্র্যাকিং, প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে হায়ার স্পিডের গাড়ি, আর তৃতীয়টা হচ্ছে ট্রেলার ইউনিট যদি ওই রোডে থাকে। আর একটা হচ্ছে যারা ভিজিবিলিটি মানে হায়ার ভিজিবিলিটির জন্য, গ্রেটার ভিজিবিলিটি, তারা আউটার দিকে যেতে চায়। আর দুইটা ভেহিকেল যখন একটা অপরকে ক্রস করে বা ওভারটেক করে তখন একে অপর থেকে দূরে থাকতে চায়। এই কারণ, এই জন্যে এক্সট্রা ওয়াইডেনিং দিতে হয়। তাহলে এটার ফর্মুলা কি? এই যে অ্যানালাইসিস অফ এক্সট্রা ওয়াইডেনিং, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়াইডেনিং আর একটা সাইকোলজিক্যাল ওয়াইডেনিং। এই দুইটা যোগ করে টোটাল WM সমান WM প্লাস W সাইকোলজিক্যাল, একটা মেকানিক্যাল একটা সাইকোলজিক্যাল। এই যে এখানে মেকানিক্যাল ওয়াইডেনিং আর একটা সাইকোলজিক্যাল ওয়াইডেনিং, তাহলে টোটাল ওয়াইডেনিং হবে মেকানিক্যাল প্লাস সাইকোলজিক্যাল। এইগুলো ফর্মুলা দিয়ে দেখানো হয়েছে। এই যে NL²/2R, মেকানিক্যালটা NS²/2R, আর সাইকোলজিক্যালটা হচ্ছে B/9.5√/R। আর এখানে বড় হাতের B দিলে kmph। আর এখানে N মানে নাম্বার অফ লেন, এখানে যদি 2 লেন রোড হয় 2, 3 লেন রোড হলে 3। L হচ্ছে এই ডিস্টেন্সটা, এই যে এখানে দেখো, এখান থেকে এই ডিস্টেন্সটা L, অর্থাৎ গাড়ির হুইল বেস, এটাকে হুইল বেস বলা হয়। গাড়ির এই হুইল বেস যা আছে আর তো রেডিয়াস, আর সবসময় রেডিয়াস। কি কোনো কোয়েশ্চেন আছে? তো তোমরা বলবে না স্যার। এখন এগুলো কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু, কোন স্পিডে কোন রেডিয়াসে কত এক্সট্রা ওয়াইডেনিং, মানে রেডিয়াস অফ দা কার্ভ। এই যে 300 এর উপর হলে কোনো এক্সট্রা ওয়াইডেনিং প্রয়োজন হয় না, এটা খেয়াল রাখবে। এখানে এই যে এক্সট্রা ওয়াইডেনিং, টোটাল এক্সট্রা ওয়াইডেনিং কত? WM প্লাস WPS। WMটা কি? মেকানিক্যাল ওয়াইডেনিং, আর এটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়াইডেনিং। এই যে দুটো ফর্মুলা বসাইয়ে মান বের করেছে 0.662 মিটার। 0.6 মিটার দিকেই হবে। এটা রেডিয়াস, এই রেডিয়াস আছে 250 মিটার। এই জন্যই 300 হলে কোনো এক্সট্রা ওয়াইডেনিং লাগবে না বলছে। এটা আরেকটা অঙ্ক, এগুলো তোমরা করে নেবে, এখানে অঙ্ক বেশি। যাই হোক, আজকে আমরা এতটুক পড়লাম। তাহলে এতটুক পড়েছে আমি আজকে, কিন্তু একদম খুব স্পিডে পড়ালাম। তোমরা কতটুকু কনসিভ করতে পারছো সেটা তোমাদের ব্যাপার। প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক মি। এখন তো কেউ নিশ্চয়ই শুনছো না, আমি ডাক দিলে হয়তো কেউ হ্যাঁ হ্যাঁ বলো। আসো কেউ? জি স্যার। আচ্ছা, ভালো। 2-1 জন মনে হয় সব সময় থাকে, আর গুলো মোবাইল খুলে রেখে চলে যাচ্ছে। এখানে অ্যাটেন্ডেন্সে দেখে 64-65 জন আছে, কিন্তু আমি যখন অ্যাটেন্ডেন্স কল করব দেখবে যে কেউ পাবে না। আর একজনে বলে যাচ্ছে, আরে অ্যাটেন্ডেন্স কল করছে, যারা আসো তারা তাড়াতাড়ি আসো। প্রথম দিকে কয়েকজন অ্যাবসেন্ট পাবো, শেষের দিকে ওরা প্রেজেন্ট থাকবে, কারণ তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে বসবে। তো ঠিক আছে, কোনো কোয়েশ্চেন না থাকলে আই ক্যান লিভ হিয়ার। ঠিক আছে।
আসসালাম।